সবাইকে ম্যাথ ফাইটার্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা একটা ম্যাথ দেখবো ত্রিকোণমিতি থেকে, এবং বোর্ডে ম্যাথটি লেখা আছে, সেটা কি আমরা একটু দেখি। 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি হেলিকপ্টার উঠতেছে আর কি। তো ওই হেলিকপ্টার থেকে কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ দেওয়া আছে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে হেলিকপ্টারটির উচ্চতা কত? তো এই ম্যাথটা আসলে ব্যাংক রিটেন বলেন আর বিসিএস বলেন, এটা ঘুরে ফিরে আসে। এখন আমরা যখন এই ম্যাথটা করতে যাব তখন আমাদের একটা ডায়াগ্রাম বা ফিগারের প্রয়োজন হবে, এবং ফিগার আঁকতে গেলে আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে আসলে এই অবনতি কোণ বলতে কি বোঝায়। তো তাহলে আমরা আগে অবনতি কোণ শিখব। আর এখানে দেখেন 2 কিলোমিটার পোস্ট বলতে বোঝাচ্ছে কি, আপনারা যখন রাস্তা দিয়ে যান দেখবেন যে হলুদ রঙের পিলার থাকে না, ওই পিলারে ধরেন হঠাৎ আপনার চোখে পড়লো যে আপনি ধরেন যাচ্ছেন ঢাকা থেকে কুষ্টিয়াতে। তো আপনি হয়তো যাচ্ছেন, আপনি ফরিদপুর পার হয়েছেন, এরকম কোথাও ধরেন দেখলেন যে লেখা হইতেছে কুষ্টিয়া, ধরেন লেখা হচ্ছে 70 কিলো। তো তারপরে 1 কিলোমিটার গিয়ে আপনি দেখবেন যে এখানে লেখা থাকবে কুষ্টিয়া হচ্ছে কত কিলো, 69 কিলোমিটার। তার মানে একটা কিলোমিটার পোস্ট থেকে আর একটা কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 1 কিলোমিটার। এইটা হইতেছে এই যে এইটুকু ইনফরমেশনের মাধ্যমেই দেওয়া আছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। তো এখন আমাদের বুঝতে হবে এই অবনতি কোণ ব্যাপারটা কি। তো অবনতি কোণকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আর আরেকটা ব্যাপার আছে উন্নতি কোণ, এবং এই উন্নতি কোণকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। এখন এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন কেন জানবেন? কারণ ব্যাংকের রিটেনে কখনো ম্যাথ আসে ইংরেজিতে, কখনো আসে বাংলাতে। ঠিক আছে, তো এই জন্য আমাদের জানতে হবে। তো এখন আমরা যদি একেবারে সহজভাবে বলার চেষ্টা করি, তো ধরেন এই যে এইরকম এই লাইনগুলোকে বলা হয়, এইগুলো হইতেছে আনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন। আর এইটার উপরে যদি আমরা এরকম করে 90 ডিগ্রি আঁকি, তো এইগুলোকে বলা হয় ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে আমরা আনুভূমিক রেখা নিয়ে কথা বলতেছি। তো ধরেন এই আনুভূমিক রেখার উপরে একটা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে। তো আনুভূমিক রেখার এই যে এই পয়েন্ট থেকে এই আনুভূমিক রেখার উপরের দিকে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলের নাম হচ্ছে উন্নতি কোণ। এই অ্যাঙ্গেলকে আমরা বলবো উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এই নিচের দিকে ধরেন একটা পয়েন্ট আছে বি, এটা মনে করলাম ও, এটা মনে করলাম এ। এই যে নিচের দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে আনুভূমিক রেখার সাথে, এটা নাম ধরেন এক্স। তো এই নিচের দিকের এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অবনতি কোণ। তার মানে অবনতি কোণ আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কোনো একটা আনুভূমিক রেখার নিচে যে অ্যাঙ্গেল তৈরি হয় তাকে বলবো আমরা অবনতি কোণ। তাহলে আমরা উন্নতি কোণ বুঝতে পারলাম, আমরা অবনতি কোণ বুঝতে পারলাম। তারপরে আমরা আরেকটু জিনিস বোঝার চেষ্টা করব, সেটা কি? তার মানে আমরা কি বুঝলাম, ধরেন এটা একটা হরিজন্টাল রেখা বা আনুভূমিক রেখা, এটার উপরে কোনো পয়েন্ট থাকলে যে কোণ তৈরি হবে তার নাম হচ্ছে উন্নতি বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এই রেখার নিচে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে অবনতি বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। এখন আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে বলতেছে যে দুইটা কোণ তৈরি হয়েছে, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আমরা একটা ট্রায়াঙ্গেলের রেসপেক্টে একটু অ্যাঙ্গেল গুলো বোঝার চেষ্টা করব। ধরেন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বা এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখন এই রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণের ভ্যালু হবে 90 ডিগ্রি। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের আসলে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এবং এটা প্রমাণ আমার পরিমিতির লেকচার সিরিজ আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ওখানে করা আছে। তো এখন ধরেন এই যে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম, তাহলে এই যে এইটা হইতেছে আমার সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুইটা কোণ পড়ে আছে, এই দুইটা কোণের যোগফল, ধরেন এটাকে ধরলাম আমি এক্স, এটাকে ধরলাম কত আমি ওয়াই। তাহলে এই এক্স প্লাস ওয়াই মানে অবশ্যই কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। কেন? কারণ তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এখন আমরা ছোটবেলাতেই ক্লাস 8-এ বা 9-এ আমরা একটা উপপাদ্য শিখছিলাম যে বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, বড় কোণের বিপরীত বাহু বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়। তো আমরা এইগুলো পড়ছিলাম। তাহলে এখন দেখেন, আমি যদি চিন্তা করতাম যে আমি লিখলাম, ধরেন এইটাকে লিখলাম আমি হইতেছে 60 ডিগ্রি, আর এইটাকে লিখলাম আমি 30 ডিগ্রি, তাহলে এইটা খুবই অন্যায্য হয়ে যায়। কেন? কারণ দেখেন এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এর মধ্যে পার্থক্য দেখেন, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রির কি 2 গুণ না? তাহলে এই 30 ডিগ্রির যে অপোজিট সাইডটা আছে আর এই 60 ডিগ্রি যে অপোজিট সাইড আছে, তাহলে 30 ডিগ্রির অপোজিট সাইডের নাম মনে করলাম আমি এ বি, আর 60 ডিগ্রির অপোজিট সাইডের নাম মনে করলাম আমি বিসি, সরি এসি। তাহলে দেখেন এসি কে আসলে 2 গুণ হওয়া উচিত না। কার 2 গুণ? এ বির 2 গুণ। কেন? কারণ এই যে এ বি এর অপোজিট অ্যাঙ্গেলকে
30 ডিগ্রি। আর এই এসি এর অপোজিট অ্যাঙ্গেলকে 60 ডিগ্রি। যেহেতু আমরা ছোটবেলাতেই শিখছি উপপাদ্যটা এরকম যে বড় বাহুর বিপরীত কোণ বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হবে। যেহেতু এই কোণটা বড় তাই এর বিপরীত বাহুটা বড় হইতে হবে, মানে চোখে যাতে আমাদের না বাঁধে। এবং এইটাতে দুইটা আসলে অনেকটা ইকুয়াল মনে হইতেছে, ঠিক আছে? তো তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যখনই কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, তার আরেকটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রি মানে ছোট অ্যাঙ্গেল, তাই তার অপোজিট বাহুতে হবে ছোট। তার মানে আমরা এইটাকে লিখবো 30 ডিগ্রি, এইটাকে লিখবো 60 ডিগ্রি, আর এইটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখেন 60 ডিগ্রির অপোজিট সাইডটা বড়, 30 ডিগ্রির অপোজিট সাইডটা ছোট, তাহলে এটা দেখতেই ভালো লাগবে। হ্যাঁ, আর আপনি যদি এইটাকে ধরেন লিখতেন 30 ডিগ্রি আর এইটাকে ধরেন লিখলেন আপনি 60 ডিগ্রি, তার মানে এখান থেকে বোঝা যাইতেছে আপনার আসলে ভাই কমন সেন্স বলতে কিছুই নাই। তো এই কাজটা করা যাবে না। তো এইটুকু তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো এখন আবার ধরেন দুটো অ্যাঙ্গেলে যদি ইকুয়াল হয় 45 আর 45, তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল হবে তাহলে এদের অপোজিট সাইড গুলো আসলে ইকুয়াল হবে। তখন এই যে এইটা হয়ে যাবে আসলে এইরকম, এটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এটা হইতেছে 45 ডিগ্রি, ঠিক আছে? তো এই যে এইটা হইতেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এই আইডিয়াটুকু যেহেতু পাইলাম, তাহলে এখন আমরা এই জিনিসটা একটু এঁকে দেখার চেষ্টা করব, তারপরে আমরা এটা সলভ করে ফেলবো। তাহলে এখন দেখেন 2টা কিলোমিটার পোস্ট আছে, তো আমি ধরে নিলাম এই যে এ হইতেছে আমার একটা কিলোমিটার পোস্ট, এখান থেকে 1 কিলোমিটার দূরে এখানে ধরেন আমার বি হচ্ছে আরেকটা কিলোমিটার পোস্ট। তাহলে এ বি যে দূরত্বটা ভাই, এটা কত হচ্ছে? এ বি দূরত্বটা হচ্ছে আমার 1 কিলোমিটার বা 1000 মিটার। এখন পরীক্ষাতে অনেক সময় এটা কিলোমিটার পোস্ট না দিয়ে বলা থাকে মাইল পোস্ট। তো তখন আপনারা করবেন কি, আমরা জানি এই যে 1 মাইল মানে 1.61 কিলোমিটার অলমোস্ট। তো ওইটা দিয়ে আপনাকে তখন করতে হবে। আচ্ছা, তো বলতেছে এই এ আর বি যে 2টা কিলোমিটার পোস্ট আছে, এই কিলোমিটার পোস্টের মাঝখানে, এর মাঝখানের আকাশে কোথাও হচ্ছে এই হেলিকপ্টারটা উঠতেছে। এখন ওই হেলিকপ্টার কই উঠতেছে আপনি কিন্তু জানেন না। এখন কেউ চিন্তা করতে পারে ভাই আমি চিন্তা করতে পারি হেলিকপ্টারটা এখানে উঠতেছে, আপনি এখন চিন্তা করলে তো কিছু করার নাই। আবার কেউ চিন্তা করতে পারে আমি এখানে উঠতেছে, কিন্তু দেখেন এখানে যদি উড়ে তখন কিন্তু বলা থাকতো যে এই কিলোমিটার পোস্ট থেকে ঠিক উলম্ব বরাবর উপরের দিকে উঠতেছে, এটা কিন্তু বলেনি। আবার দেখেন যদি আপনি এখানে নিতে চান, এও কিন্তু এটাও বলে নাই যে বি কিলোমিটার পোস্টের একদম উলম্ব বরাবর যে লাইনটা গেছে তার উপরের কোনো একটা পয়েন্টে উঠতেছে, এরকমও বলে নাই। বলছে এদের মাঝের কোনো একটা জায়গায়, এদের মাঝের কোনো একটা জায়গায়। তাহলে এদের মাঝে আপনি যে কোনো জায়গায় এখন নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে বের করতে হবে মেনলি হেলিকপ্টারটার উচ্চতা কত। তাহলে আপনার ইনফরমেশন দেওয়া আছে অবনতি কোণ হেলিকপ্টার থেকে দুই পোস্টের দুইটা, আর আরেকটা দেওয়া আছে হইতেছে 2টা কিলোমিটার পোস্ট মানে 1 কিলোমিটার। এখন জানতে চাচ্ছে হেলিকপ্টারটার উচ্চতা। তাহলে আমি ধরে নিলাম আমার হেলিকপ্টারটা এই যে এই পয়েন্টে উঠতেছে, আমার ইচ্ছে হয়েছে। এখন আপনি চাইলে এখানে ধরতে পারেন, এর মাঝখানে যে কোনো জায়গায় আপনি ধরতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি দেখেন একদম মিডিল পয়েন্টে ধরতে পারবেন না। মিডিল পয়েন্টে কেন ধরতে পারবেন না এটা আমরা এখন বলতেছি না, আমরা এই যে এইটা যখন এক্সপ্লেন করবো তখনই আপনি বুঝতে পারবেন যে মিডিল পয়েন্টে আমরা কেন ধরতে পারবো না। তাহলে ধরেন এই যে এই পয়েন্টে যদি হেলিকপ্টারটা উড়ে থাকে, ধরেন এই পয়েন্টের নাম দিলাম আমি সি। তাহলে অবনতি কোণের কথাবার্তা বলতেছে, কিন্তু অবনতি কোণ তৈরি করছে কার সাথে? অবনতি কোণ তৈরি হয়েছে হচ্ছে আপনার এই হেলিকপ্টার আর ওই কিলোমিটার পোস্টের। তাহলে অবনতি কোণ তৈরি করছে কে ভাই? হেলিকপ্টার আর কিলোমিটার। তাহলে আমরা আগে যে একটা হরিজন্টাল লাইন আঁকাইছিলাম, তারপরে বলছিলাম এর উপরে একটা বিন্দু থাকবে, নিচে একটা বিন্দু থাকবে, আর এরকম একটা বিন্দু থেকে এই পয়েন্টটাকে বলবো উন্নতি কোণ, আর এই নিচেরটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। তাহলে এইটা আমাদের অবনতি আর এইটা আমাদের উন্নতি, তাই না? তাহলে এখন দেখেন আপনার একটা পয়েন্ট কিন্তু হেলিকপ্টার, এই যে সি পয়েন্ট, আর এ আমার কিলোমিটার পোস্ট। তাহলে এখানে যদি আমি একটা লাইন যোগ করে দিলাম, তো করে দিলাম, কিন্তু আপনাকে বলতেছে অবনতি কোণ তৈরি হয়েছে। এখন দেখেন তো এইটা যদি হরিজন্টাল লাইন হয় তাহলে এইটা কি অবনতি না এটা উন্নতি? এটা উন্নতি। তার মানে আমাকে যেহেতু অবনতি বলতেছে তার মানে আসলে অ্যাঙ্গেলের কথা এটা বলে নাই। তাহলে আমরা কি করব, এই পয়েন্টে আমরা একটা হরিজন্টাল টাইন মনে মনে চিন্তা করে নিব, আমরা একটা হরিজন্টাল টাইন এঁকে ফেলবো। তাহলে দেখেন এই যে এই অ্যাঙ্গেলটার কথা বলছে, কথা কি ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটার কথা বলছে। এখন এই অ্যাঙ্গেলটা আমরা 30 নেব না 60 নেব, এইটা আমাদের একটা চিন্তা ভাবনার ব্যাপার। তাহলে এইটা আমরা একটু চিন্তা করব। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। আপনারা ছোটবেলাতে আর একটা জিনিসও পড়ছেন, যদি দুইটা সরল রেখা সমান্তরাল হয়, কি হয়? সমান্তরাল হয়, এবং এদের মাঝখানে যদি কেউ একটা ছেদক থাকে, তার মানে ধরেন এই যে এ বি আর সিডি এই দুইটা সমান্তরাল রেখা, আর মনে করলাম ইএফ হচ্ছে তাদের ছেদক,
আর এই এফ রেখাটা এ বি কে মোটামুটি ধরেন পি বিন্দুতে ছেদ করছে, আর সিডি কে ধরেন কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে দেখেন এই অংশটুকু জেড তৈরি করছে না, এইগুলোকে বলা হয় একান্তর কোণ। কি বলা হয়? একান্তর কোণ, বা এটাকে ইংরেজিতে বলে অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ, একান্তর কোণ। এবং এই একান্তর কোণগুলা ইকুয়াল হয়, তার মানে এইটাও যা এটাও তাই। একইভাবে এই পাশেও তো একটা জেড টাইপের জিনিস তৈরি হয়েছে, এইটুকুও যা এইটুকুও তাই। কথা কি ক্লিয়ার? এই দুটো ইকুয়াল। আর দেখতে একই রকম দেখেন, আর দেখেন এই যে এই কোণটা আর এই কোণটা দেখতে অনেকটা একই রকম হয়েছে, কারণ দুটো সমান্তরাল রেখার সেম সাইডে যে অ্যাঙ্গেল তৈরি হয় তাকে বলা হয় অনুরূপ কোণ। কি বলা হয়? অনুরূপ কোণ। এগুলোকে বলা হয় কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। অনুরূপ কোণ এইগুলাও না আবার ইকুয়াল হয়, এইগুলাও আবার ইকুয়াল হয়। আবার মজার ব্যাপার দেখেন, যদি এটা একটা ক্রস চিহ্ন হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি না এটা বিপরীত কোণ বা ভার্টিক্যাল অপোজিট, এবং বিপরীত কোণগুলো ইকুয়াল হয়। তার মানে আসলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই চারটা কোণই আসলে ইকুয়াল। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই কোণও যা এই কোণও তাই, এই কোণও তাই, এই কোণও তাই। তার মানে এই কোণগুলো আসলে এখানে ইকুয়াল হয়েছে। ক্লিয়ার? এখন এই কথাবার্তাগুলো বললাম না, এগুলো যদি আপনারা বুঝতে চান, প্রমাণ পেতে চান, তাহলে ওই যে আমি বললাম আমার একটা প্লে লিস্ট আছে, এই ইউটিউব চ্যানেলে দেখবেন যে লেখা আছে যে আপনার পরিমিতির ময়নাতদন্ত নামে সম্ভবত, ওখানে আপনারা খুঁজলে পাবেন। আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝে ফেলছি। এখন এইটুকু কথা বলার কারণ কি জানেন? তার মানে আপনারা যখন দেখবেন দুইটা রেখা সমান্তরাল আছে, তাদের ছেদক পাওয়া মানে এই কোণ আর এই কোণ একান্তর কোণ সমান। এখন দেখেন এই যে এই রেখাটাও আনুভূমিক রেখা সমান্তরাল লাগছি, এটাও তো একটা আনুভূমিক রেখা, তাহলে এইটার এটা যেহেতু সমান্তরাল, দেখেন তো এই অংশটুকু জেড তৈরি করছে না, তার মানে এই অ্যাঙ্গেলও যা এই অ্যাঙ্গেলও তাই। কিন্তু এই অ্যাঙ্গেলটা 30 না 60 এটা কিন্তু আমি এখনো বসাই নাই। কেন বসাই নাই আমি একটু বলতেছি পরে। তাহলে দেখেন এই পয়েন্ট থেকে আবার এই বি এর উপরেও আমরা যোগ করে দিব, কারণ এই পয়েন্ট থেকে 2টা কিলোমিটার পোস্টের উপরে অবনতি কোণ তৈরি হয়েছে। তার মানে এই কোণটা আমি নিতে পারবো না, কারণ এটা কি, কারণ এটা হলো হরিজন্টাল লাইনের উপরের দিকে আছে, তাহলে উন্নতি হয়ে যাবে। তার মানে এইটা যেহেতু হরিজন্টাল লাইন, এটা নিচের দিকে আছে, এটা তাহলে এই কোণটা হইতেছে অবনতি কোণ। ক্লিয়ার? ওকে। আবার এই কোণটাও যা এই কোণটাও হবে তাই, কারণ কি একইভাবে আপনি চিন্তা করেন এই যে এটা জেড তৈরি করছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে আমি 30 ডিগ্রি কাকে মনে করবো আর 60 ডিগ্রি কাকে মনে করবো। এই জন্য ওই যে একটু আগে পড়ে আসলাম, ধরেন ওই যে আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করব, যে বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। ঠিক আছে? তাহলে এখন আপনি একটু চিন্তা করেন তো, আমি যেভাবে আঁকাইছি, হ্যাঁ, এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এই পারপেন্ডিকুলারটাই হচ্ছে আমার এখানে লম্ব হয়েছে। হ্যাঁ, এবং এই পয়েন্টটার নাম দিলাম ধরেন আমি ডি। এই সিডি মানে ধরেন এইচ, মানে এই সিডি উচ্চতায় আমাকে বের করতে হবে যেই উচ্চতাতে হেলিকপ্টারটা উঠতেছে। এখন আপনি একদম চোখের দেখায় বলেন তো, এইটা বড় না এইটা বড়? আপনার চোখে দেখে কি মনে হচ্ছে? চোখে দেখে অবশ্যই মনে হচ্ছে যে সিএ বা এসি থেকে আমার বিসি কি বড়। তাহলে আমার তাই যদি হয়, আমার যদি বিসি কি হয়, বড়ই হয়। এখন দেখেন এই যে এইটা কিন্তু 90 ডিগ্রি হবে। কি হবে? 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? কারণ এর এখানে যদি আমি 60 চিন্তা করি, এইটা হবে কত? 30। আর এইটাকে আমি 30 চিন্তা করলে এইটা হবে কত? 60। তাহলে আমরা জানি একটা সরল কোণ মানে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রির মধ্যে যদি একজন হয় 60, যদি আর একজন হয় 30, তাহলে এইটা যে পড়ে আছে এটা তো 90 ডিগ্রি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এটুকু আমরা বুঝে গেছি। তো আসলে এইটা নিয়েও আসলে এত কথাবার্তা বলে লাভ নাই। কিন্তু এখন দেখেন, তার মানে এই দুটার মধ্যে একটা হবে 60 আর একটা হবে 30, এইটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, তাহলে আপনি বলেন তো কোনটার আসলে 60 হওয়া উচিত আর কোনটার 30 হওয়া উচিত? তো আমরা দেখেই বুঝতে পারতেছি না, এই অ্যাঙ্গেলটা বড়, এই অ্যাঙ্গেলটা দেখেন একটু ছোট। তো তাহলে এইটা হবে আমাদের 60 ডিগ্রি, আর এইটা হবে আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। তা আমরা বুঝে গেলাম। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটাও কত ডিগ্রি হবে? সরি, 30 ডিগ্রি হবে। কারণ কি এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটাও হবে আসলে 30 ডিগ্রি। আর এইটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এইটার এটা জেড তৈরি করছে, তার মানে এইটার এটা একান্তর কোণ, আবার এই দুটা ইকুয়াল, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 60 ডিগ্রি। আমার মনে হয় আমরা এইটুকু কথাবার্তা বুঝতে পারছি। আবার আপনি এইভাবে চিন্তা করেন, দেখেন এই যে এইটা হইতেছে
বিসিডি, বিসিডি এইটা হইতেছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের থেকে আমরা চিত্র থেকে বুঝতে পারতেছি যে এই বিডি সাইডটা আমার সিডি সাইড থেকে বড়। তাহলে বিডি সাইডটা যদি সিডি সাইড থেকে বড় হয়, তার মানে এই বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। তার মানে এইটা হবে আমাদের 30°, এইটা আমাদের 60° হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওকে, আমরা এটা বুঝে ফেলছি। একইভাবে আমরা এখান থেকেও বুঝতে পারতেছি যে আমাদের এই যে এইটা হবে এখানে 30°, এইটা হবে আমাদের 60°। ক্লিয়ার? কারণ এখানে এই যে এইটুকু থেকে এইটুকু দেখেন একটু হলো বড়। ওকে, তাহলে আমরা চিত্রটা বুঝে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের সলভ করতে হবে। আমাদের কি বের করতে হবে? আমাদের এই সিডি বা এই হেলিকপ্টারটার উচ্চতাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটা কিভাবে করতে পারি সেইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো এখন দেখেন, আমরা যখন ত্রিকোণমিতি পড়ছি, তো ত্রিকোণমিতিতে ধরেন এইটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ যদি হয়, এটার নাম ধরেন, আচ্ছা এটা নাম দিলাম, নামে আমি মনে করলাম এই কোণটাকে আমি চিন্তা করলাম থিটা। এই কোণকে আমি কি চিন্তা করলাম? থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ হলে সমকোণের বিপরীত বাহু সব সময় বড় হবে। কেন? একটু আগেই তো আপনারা বুঝতে পারলেন যে সমকোণী ত্রিভুজের 3টা অ্যাঙ্গেল থাকবে, এর মধ্যে হবে একটা 90°, আর বাকি দুইটা যোগফল হবে 90°। তাহলে দুইটা অ্যাঙ্গেলে যদি যোগফল 90° হইতে হয়, তার মানে এক্স অবশ্যই 90° থেকে ছোট হবে, ওয়াই অবশ্যই 90° থেকে ছোট হবে। এই লজিকগুলো কিন্তু আবার আপনারা যখন ডেটা সাফিসিয়েন্সি পড়তে যাবেন তখন আবার কাজে লাগতে পারে। তাহলে এখন দেখেন, তাহলে 90° যেহেতু সমকোণী ত্রিভুজের সব থেকে বড় অ্যাঙ্গেল, তাহলে সমকোণের অপোজিট বা বিপরীত বাহুটাই হবে কি? অতিভুজ, এবং সেটাই হবে সব থেকে বড় বাহু। তার মানে অতিভুজ মানে সব থেকে বড় বাহু, তার মানে এটা হলো অতিভুজ, এটা হইতেছে অতিভুজ। আর আমরা যাকে কোণ চিন্তা করব, কোণ তৈরি করবে তো দুইটা সাইড, এখানে একটা সাইডের নাম কোনটা? এইটা একটা সাইড, আর একটা হলো অতিভুজ একটা সাইড। তার মানে কোণ যে তৈরি করছে এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড, বা এটাকে বলা হচ্ছে ভূমি। আর পরে থাকতেছে এটা না, এটা হইতেছে কোণের বিপরীত বাহু, এটাকে বলা হবে লম্ব। ক্লিয়ার? যখন আমি কোণ কাকে চিন্তা করছি? এইটাকে। কিন্তু এখন দেখেন, এমন হইতে পারে না, ধরেন আমি কোণ চিন্তা করছি এটা 90°, আমি এইটাকে কোণ চিন্তা করছি, এটার নাম দিলাম ফাই। তখন দেখেন এই কোণের বিপরীত বাহু কিন্তু এইটা, তাই এইটা তখন আমার লম্ব। আর সমকোণের বিপরীত বাহু সব সময় অতিভুজ। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি, আমাদের কোনো সমস্যা নাই। আর দেখেন কোন এই কোণটা তৈরি করছে কোন কোন বাহু? এই বাহু আর অতিভুজ মিলায়ে। তার মানে পড়ে আছে এইটা, আর এটা যেহেতু কোণ তৈরি করছে কোণের সাথে আছে, তাই এটাকে বলে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট বা ভূমি। ক্লিয়ার? এই যে অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি, আর এটাকে বলা হয় অপোজিট, আর এটাকে বলা হয় হাইপোথেনাস। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা বুঝে ফেলছি। এখন এইটুকু বুঝে আমাদের লাভ কি? এইটুকু বুঝে আমাদের লাভ হচ্ছে, কোন একটা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক কয়েকটা অনুপাত আছে। যেমন একটা হচ্ছে সাইন অনুপাত। তো সাইন থিটা হচ্ছে সবসময় লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ। এবং এই সাইন থিটা মনে রাখার জন্য একটা তাবিজ আছে, সে তাবিজটা হইতেছে সাগরে লবণ আছে, লবণ আছে, যে আছে মানে অতিভুজ, লবণ মানে লম্ব, সাগরে সাইন। তারপর আরেকটা হচ্ছে কস থিটা। তো কস থিটা মানে কি হয়? সেটা হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি? এটা হলো কবরে ভূত আছে, এই তাবিজটা। তো কবরে মানে কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। আর একটা হইতেছে ট্যান থিটা। তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হইতেছে লম্ব বাই ভূমি। তো এইটার জন্য একটা তাবিজ আছে। তো সেই তাবিজটা হইতেছে কি? সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, ভূত মানে ভূমি। আর তাহলে আরো তো 3টা আছে, সেটা কি কি? একটা হচ্ছে সাইনের উল্টা মানে কোসেক। তো কোসেক থিটা মানে 1/sin থিটা। তো আপনি সাইন থিটা মানে জানলে কোসেক থিটা মানে কি হবে? এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অতি বাই লম্ব। তারপরে আরেকটা হচ্ছে আপনার কস থিটা আছে, কস থিটা এই সরি সেক থিটা আছে। সো সেক থিটা কি? সেক থিটা হচ্ছে কজের উল্টা, তার মানে 1/cos। তাহলে 1/cos মানে কি? কজ উল্টায় যাবে, কজের জন্য হয় কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হয়ে যাবে আমাদের অতিভুজ বাই ভূমি। ক্লিয়ার? তারপরে আরেকটা পড়ে থাকলো, সেটা হচ্ছে কস সেক, আচ্ছা আরটা হচ্ছে কট। তো কট মানে কি? কট মানে হচ্ছে 1/tan, তার মানে ট্যানের উল্টা। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে
ভূমি বাই লম্ব। তার মানে ঘটনা হচ্ছে আমরা প্রথম তিনটা মনে রাখতে পারলে বাকিগুলো মনে রাখা কঠিন কিছু না, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইগুলো যে আসলো কিভাবে সেইগুলো নিয়েও কিন্তু কিছু কথাবার্তা আছে, সেইগুলো আসলে এটাতে বলতেছি না, আমরা ত্রিকোণমিতির অন্য কোনো জায়গা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। তাহলে এখন আমরা এইটুকু মুছে দিলাম এবং আমরা এখন এই অঙ্কে ফিরে আসি যে এই অঙ্কটা আমরা কেমনে করব। ওকে, তাহলে এখন দেখেন আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। এখন আমরা কিন্তু জানি এই টোটালটার ভ্যালু হচ্ছে 1000 কিলোমিটার, সরি। তাহলে আমি যদি এইটুকুকে এক্স ধরে নিই, তাহলে এই যে আমি এডি কে ধরছি হইতেছে এক্স, তাহলে বিডি কে আমি বলতে পারবো না 1000 মাইনাস এক্স মিটার। ক্লিয়ার? এখন দেখেন আমি যেহেতু লম্ব টানছি, তার মানে এইটাও একটা সমকোণী ত্রিভুজ বিডিসি, আবার এডিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ। এটুক তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা এডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি দেখি তো, ত্রিভুজ এডিসি সমকোণী থেকে, তাহলে এই সমকোণীতে আমরা কি লেখা যায়? তাহলে দেখেন আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা জানি, এই হাইটটা এই ত্রিভুজেরও কমন, এই ত্রিভুজেরও কমন। তাহলে দেখেন আমি যদি টেন অ্যাপ্লাই করি, আর এটুককে তো আমি এক্স ধরে নিছি, আমি কিন্তু সামহাও এডি আর বিডি যোগ করলে আমি 1000 পাবো। কিন্তু দেখেন আমি এই বাহু সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই বাহু সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, আমাদের এসি এবং বিসি বাহু সম্পর্কে কোনো আইডিয়া নাই। তাই আমি যেহেতু এটাকে ধরে নিচ্ছি এবং সামহাও এডি আর বিডি যোগ করলে আমি এবি মানে 1000 পেতে পারি, তাই আমি এইচ আর এক্স এর মধ্যে একটা তুলনা করতে চাচ্ছি। কিন্তু লাগবে আমার এইচ, এক্স তো আমার চাই নাই। তো তাহলে আমি দেখেন এখানে যদি আমি ট্যান থিটা অ্যাপ্লাই করি, মানে ট্যান 60 ডিগ্রি। তো আমরা আগে পড়লাম এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমার এইটা অ্যাঙ্গেল হয়, তাহলে এই যে এডি আমার ভূমি, আর এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমার অতিভুজকে এসি, আর ভূমি, আর এই যে এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এর অপোজিট সাইডকে পড়ে আছে সিডি, তার মানে এটা হচ্ছে আমাদের লম্ব। তো আমরা ট্যান মানে জানি হইতেছে লম্ব বাই ভূমি, তাহলে আমার এখানে লম্বকে সিডি, আর এখানে আমার ভূমি কি এডি। তাহলে এখান থেকে আবার আমরা ট্যান 60 ডিগ্রির ভ্যালুও জানি, এবং এই ভ্যালুগুলো খুব সহজেই মানে প্রমাণ করা যায় যে ট্যান 60 ডিগ্রির ভ্যালু হয় √3। হ্যাঁ, এখন এটা কেমনে √3 হইলো, এটা আমরা একটা ট্রায়াঙ্গেল থেকে প্রুফ করতে পারি, কিন্তু কথা হচ্ছে ওইটা আমরা অন্য কোনো দিন আমরা পড়বো, ঠিক আছে, এটা আজকে আর আমরা পড়তেছি না। তো ট্যান 60 ডিগ্রির ভ্যালু ধরেন আপনি এটা আপাতত কেয়ার করবেন, মুখস্থ করে নেবেন, কিন্তু এগুলো প্রমাণ করা যায়। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিডি মানে কি, এটার হাইট এইচ, তাহলে এটাকে এইচ দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে আমি পেলাম কত এক্স। তাহলে দেখেন এখান থেকে, আচ্ছা এখানে আমি এই পর্যন্ত রেখে দিলাম, তাহলে এখান থেকে আমরা আর কিছু লিখতে পারতেছি না। তার মানে এখান থেকে আমরা এইচ আর এক্স এর মধ্যে একটা রিলেশন পাইলাম। এখন তাহলে আমরা ডান দিকের ট্রায়াঙ্গেলটা থেকে কি করা যায় দেখেন তো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলের কিন্তু হাইটটা কমন, তার মানে হাইটের মাধ্যমে যদি আমি একটা রিলেশন বের করতে পারি, তাহলে দুই দিকে এইচ ইজ ইকুয়াল টু এইচ সলভ করলে কিছু একটা কিন্তু হইতে পারে। তাহলে এখন আমরা বিডিসি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজে লিখবো আমরা, ঠিক আছে। আমরা এখন ত্রিভুজ বিডিসি সমকোণীতে কথাবার্তা বলবো। তাহলে এই ত্রিভুজে আমরা দেখেন এইটা আমার কি লম্ব, আর এই যে এইটা আমার কি ভূমি, তাহলে এখানে আমরা টেন অ্যাপ্লাই করব। কারণ কি, কারণ হচ্ছে বিসি সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই, আর আমার লাগবে এইচ, আর এই যে আমরা বিডি আর এডির মাধ্যমে এবি পেতে পারি, যার ভ্যালু 1000 আমাদের জানা আছে। তাহলে এখানে যদি আমি ট্যান 30 ডিগ্রি অ্যাপ্লাই করি, তাহলে এটার রেসপেক্টে আমার লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে আমার বিডি, একই আইডিয়া, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিডি বাই বিডি, এবং ট্যান 30 ডিগ্রির ভ্যালু হয় 1/√3, যেটাও আপনাদের মনে রাখতে হবে, এবং এটাও প্রমাণ করে দেখতে পারেন যে কিভাবে আসে, এবং এটা ত্রিভুজ দিয়ে আমরা দেখতে পারবো। তো সেটা আমরা অন্য একটা ক্লাস নেব, শুধুমাত্র কিভাবে সাইন কস ট্যান এর 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলোর ভ্যালু বের করা যায়, এবং আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আর মুখস্থ করার তো ভাই মানে তরিকা যেটা ভালো লাগে ওটা নিয়ে আপনারা করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন দেখেন ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে সিডি বাই বিডি, আর সিডি মানে হাইট, সেটাকে আমরা ধরলাম কত এইচ বাই বিডি। তাহলে আর বিডি মানে কত, বিডি মানে হচ্ছে 1000 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি দেখেন এই √3 সাথে এইচ মাল্টিপ্লাই হয়ে যায়, আর এই নিচে একটা 1 এর সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে √3h ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। তার মানে আমার দরকার কিন্তু এইচ, আমার কিন্তু এক্স এর ভ্যালু বের করে কোনো লাভ নাই। এই জন্য আমি যেটা করব, এখান থেকে এক্স কে এইচ এর মাধ্যমে কনভার্ট করে নেব। আপনি চাইলে কিন্তু এখান থেকে এইচ কে এক্স বানায় এক্স বাইর করে আবার এইচ বসায় বাইর করতে পারবেন, কিন্তু আমার তো
এক্স চাই নাই, আমার বলছে যে হেলিকপ্টারটা উঠতেছে কত হাইটে, এখন আমার এক্স লাগতো। যদি আমাকে প্রশ্ন করতো যে এই যে যে কিলোমিটার পোস্ট আছে, বলতো যে আনুভূমিক বরাবর কিলোমিটার পোস্ট থেকে কত দূরত্বে তার উপরে গিয়ে হেলিকপ্টারটা উঠতেছে, তখন আপনার এডি বের করতে বলতো। আবার আপনার বিডিও বের করতে বলতো, যদি বলতো যে কিলোমিটার পোস্ট থেকে আনুভূমিক বরাবর কত দূরত্বে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারটা উপরের দিকে উঠতেছে, তখন আপনাকে এই যে বিডি বের করতে বলতো। কিন্তু আমাদের এগুলো বের করতে বলে নাই। তো তাহলে এখান থেকে আমরা এক্স কেমনে পেতে পারি? দেখেন, এই এক্স দিয়ে আমরা এদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে √3 × x = এইচ হয়। তাহলে এই √3 দিয়ে আবার ভাগ করে দিই, তখন আমাদের x = পাচ্ছি আমরা h/√3। বুঝতে পারছেন? তাহলে এই এক্স এর ভ্যালুটা এখন আমরা এখানে রিপ্লেস করে দিই। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি? √3h = 1000 মাইনাস h/ কত? √3। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে এখন দেখেন, এখান থেকে আমরা একটা কাজ করি। তাহলে √3 যদি আমি এখান থেকে লসাগু করে দিই, তাহলে কি করা যায়? এইটা আমি তাহলে এখানে লিখি। হ্যাঁ, তাহলে √3 যদি লসাগু হয়ে যায়, তাহলে দেখেন √3 এখানে তো নিচে আছে কত? 1, তাহলে 1 আর √3 লসাগু কত? √3। তাহলে এখানে যেহেতু 1, √3 1কে √3 1 দিয়ে ভাগ করলে √3 থাকে, তাহলে সেটা 1000 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হবে 1000√3 মাইনাস এইচ, কারণ নিচে আছে √3। তাহলে ডান সাইডে থাকতেছে 1000√3 মাইনাস এইচ। আর বাম দিকে দেখেন এই √3টা নিচে চলে আসছে না লসাগু করার পরে, তাহলে এই √3 আর এই √3 গুণ করলে 3 হয়ে গেছে, তাহলে বাম দিকে চলে আসবে 3h। তাহলে আমরা পাইলাম যে 3h = 1000√3 মাইনাস এইচ। তাহলে এই মাইনাসটা এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 3h এর সাথে যদি এই আরেকটা এইচ আর একটা যোগ হয়ে যায়, তখন হয়ে যাবে এটা 4h, কারণ এই মাইনাস এদিকে এসে প্লাস হবে। তাহলে 4h = হবে এটা। তাহলে এইচ এর ভ্যালু কত হচ্ছে? সেটা হচ্ছে 1000√3 / 4। তো 1000কে 4 দিয়ে কাটলে কত পাওয়া যায়? 250। তাহলে आंसर হচ্ছে 250√3 মিটার। তার মানে এই হেলিকপ্টারটা এ আর বি কিলোমিটার পোস্টের মাঝে 250 মিটার উচ্চতায়, 250√3 মিটার উচ্চতায় কোথাও উঠতেছিল। এখন যদি আপনাকে প্রশ্ন করতো যে এই যে কিলোমিটার পোস্ট থেকে আনুভূমিক বরাবর কত দূরত্বের আকাশের উপর উঠতেছিল, তখন আপনি এক্স এর ভ্যালু বের করতেন এবং আপনার এক্স এর ভ্যালু হইতো যে h/√3। তার মানে কি? তার মানে 250√3/√3, তার মানে হইতেছে 250 মিটার। আর এদিক থেকে তার মানে 250 বাদ দিলে কত হয়? 750 মিটার। তো তার মানে এই হইতেছে ব্যাপার। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন। তো আপনারা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে মেন কথা হচ্ছে অঙ্কটা শেখাতে চাই নাই। এই অঙ্কটার মাধ্যমে উন্নতি কোণ, অবনতি কোণ, তারপরে এই যে ত্রিকোণমিতির ব্যাপার স্যাপার, কোণের সাপেক্ষে লম্ব কোণটা, ভূমি কোণটা, এই ব্যাপারগুলো নিয়ে আসলে এইগুলোই শেখাতে চাইছি আর কি। তো এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা কমেন্টে জানাইতে পারেন। পরবর্তীতে আবার কখনো কথা হবে। তো বাই।